আজকের ভিডিওটিতে বাস্তুতন্ত্রের খাদ্যজাল সম্পর্কে আলোচনা করব। তো খাদ্যজাল কি সে বিষয়ে জানার আগে আমরা খাদ্যজাল সম্পর্কে কয়েকটি বিষয় একটু জেনে নেব। তো দেখো, এখানেতে যেটি বলা হয়েছে যে যে কোনো বাস্তুক্ষেত্রেই বহু ধরনের উদ্ভিদ ও প্রাণী থাকে বলে বাস্তুতন্ত্রে একটিমাত্র খাদ্য শৃঙ্খলের পরিবর্তে পারস্পরিক সম্পর্কযুক্ত অসংখ্য খাদ্য শৃঙ্খলের মাধ্যমে খাদ্য ও শক্তি পরিবাহিত হয়। অর্থাৎ কি, একটি বাস্তুতন্ত্রে একটিমাত্র খাদ্য শৃঙ্খল কিন্তু থাকে না। একটা বাস্তুক্ষেত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে এবং তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং এইভাবেই খাদ্য এবং শক্তির পরিবাহ পরিবাহিত হয়ে থাকে। আর বাস্তবে পরিবেশের মধ্যে কোনো খাদ্য শৃঙ্খলই বিচ্ছিন্নভাবে অবস্থান করে না। অনেকগুলি খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত থাকে। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রেতে যে অনেকগুলো যে খাদ্য শৃঙ্খল থাকে, এরা কিন্তু কখনোই একে অপরের থেকে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা অবস্থান করে না। প্রত্যেকেই পরস্পরের সঙ্গে সুশৃঙ্খলভাবে সম্পর্কযুক্ত। আর যে বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য যত বেশি, সেখানকার খাদ্য খাদক সম্পর্ক তথা খাদ্য শৃঙ্খলও তত জটিল। বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য বেশি হলে খাদ্য শৃঙ্খলের সংখ্যাও বাড়বে এবং খাদ্য শৃঙ্খলের সংখ্যা যত বাড়তে থাকবে, তত সেই খাদ্য খাদক সম্পর্কের উপরেতে ভিত্তি করে সেই বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলও তত জটিল হতে থাকবে। সামগ্রিকভাবে সেই বাস্তুতন্ত্রটাও তত জটিল হতে থাকবে। এবং প্রকৃতিতে মানে বাস্তুতন্ত্র কিন্তু এরকমই একটি জটিল মানে সিস্টেম, জটিল তন্ত্র, যেখানেতে এই একটা খাদ্য শৃঙ্খল কিন্তু কাজ করে না। একসঙ্গে অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করে পরস্পরের সাথে। আর এখান থেকেই আমাদের এই খাদ্য জালের যে বিষয়টা আছে, সেই খাদ্য জালের বিষয়টাকে বুঝতে হবে। তো এবারেতে দেখো, আমরা এই খাদ্য জাল কাকে বলে সেটা জানবো। তো খাদ্য জালের সংজ্ঞাতে যেটা বলা হয় যে কোনো বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য ও শক্তি একটিমাত্র খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবাহিত হতে পারে। এবং সেক্ষেত্রে খাদ্য ও শক্তি প্রবাহকে কেন্দ্র করে খাদ্য শৃঙ্খলগুলির মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে যে জালিকাকার গঠন সৃষ্টি হয়, তাকেই খাদ্যজাল বলে। অর্থাৎ যখন একটা বাস্তুতন্ত্রতে একের অধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং পরস্পর সম্পর্কযুক্ত হচ্ছে এবং তার মাধ্যমে এই খাদ্য এবং শক্তির যে প্রবাহটা হচ্ছে, সেই প্রবাহের মাধ্যমেতে এই খাদ্য শৃঙ্খলগুলির মধ্যে যে জালিকা বা যে নেটওয়ার্কটা তৈরি হয়, সেটাকেই বলা হয় খাদ্য জাল। এবং এটাকে বোঝার জন্য এই ছবিটাতে দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো, এখানেতে একসঙ্গে কতগুলো খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে কাজ করছে এবং প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এইভাবেই এর মধ্যে শক্তির প্রবাহটা চলছে। তো এইরকমভাবে যখন দেখা যায় যে একসঙ্গে অনেক কটা খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত এবং সেইভাবেই শক্তির প্রবাহটা চলছে, তখন সেই একসঙ্গে অনেকগুলো যে খাদ্যজাল তাকে বলা হয় একসঙ্গে অনেকগুলো যে খাদ্য শৃঙ্খল তাকে একসঙ্গে বলা হয় খাদ্যজাল। আমি এখানটা একটু বুঝিয়ে দিই তোমাকে। দেখো দেখো, এই যে ঘাস, এই ঘাস ফড়িং খাচ্ছে, ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সরাসরি ঈগলও খেতে পারে, ব্যাঙকে সরাসরি সাপও খেতে পারে। তো দেখো, এখানেতে দুটো খাদ্য শৃঙ্খলাতে এটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। আবার দেখো, এই ঘাস খরগোশ খাচ্ছে, ঠিক আছে, খরগোশকে আবার বড় যে সাপ আছে সেই সাপও খেতে পারে, আবার এই খরগোশকে সরাসরি বাজ পাখিও খেতে পারে। এইভাবেও চলে যাচ্ছে, দুরকমভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আবার দেখো, এই যে ঘাস আছে, ঘাসকে কাঠবিড়ালি খাচ্ছে, ঘাস এই এই ঘাস খাচ্ছে, ঘাসকে কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে এবং এই কাঠবিড়ালিকে আবার সাপ খেতে পারে। সেই সাপকে আবার ঈগল পাখিও খেতে বাজ পাখিও খেতে পারে, আবার সেই কাঠবিড়ালিকে সরাসরি আবার বাজ পাখিও খেতে পারে। তো ঠিক এরকমভাবে ব্যাপারটা হচ্ছে। এবং উপরের দিকেও দেখো, এই যে ঘাস, তার থেকে ঘাস ফড়িং, সেই ফড়িংটি গিরগিটি খাচ্ছে, গিরগিটিকে সরাসরি বাজ পাখি খাচ্ছে। তো এরকমভাবে দেখো যে এইখানেতে কতগুলো খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে কাজ করছে সম্পর্কযুক্ত হয়ে। এবং এইভাবেই একসঙ্গে অনেক কটা খাদ্য শৃঙ্খল যখন একে অপরের সঙ্গে সুসংবদ্ধভাবে একটা জালিকা তৈরি করে খাদ্য এবং শক্তির প্রবাহটা ঘটিয়ে থাকে, তখন সেটাকে বলা হয়
খাদ্য জাল। আর এই যে খাদ্য জাল আছে, এই খাদ্য জালের কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলোকে আমরা এবার জানবো। দেখো, প্রথম বৈশিষ্ট্য যেটা হচ্ছে, দেখো যে এটি একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে গঠিত হয়। সেটা তো আমরা শুরুতেই জানলাম যে একটা খাদ্য জাল একটা মাত্র খাদ্য শৃঙ্খলের মাধ্যমে গঠিত হয় না, তাহলে সেটা খাদ্য শৃঙ্খলই হবে, খাদ্য জাল হবে না। খাদ্য জালেতে একের অধিক খাদ্য শৃঙ্খল থাকে, যারা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে এই খাদ্য জাল তৈরি করে। আর খাদ্য জালেতে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে আন্তঃসংযোগ গড়ে ওঠে, পরস্পরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। তারপরেতে দেখো যেটা বৈশিষ্ট্য রয়েছে, যে এটি একাধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে গঠিত বলে শক্তির বহুমুখী প্রবাহ দেখা যায়। সাধারণত একটা খাদ্য শৃঙ্খলাতে আমরা কি দেখি? শক্তির একমুখী প্রবাহ আমরা দেখে থাকি। কিন্তু খাদ্য জালেতে যেহেতু একসঙ্গে অনেক কটা খাদ্য শৃঙ্খল কাজ করছে, সেই জন্য এখানেতে শক্তির বহুমুখী প্রবাহ দেখতে পাওয়া যায়। তারপরে বৈশিষ্ট্য দেখো, যে খাদ্য জালের বিভিন্ন স্তরে একাধিক খাদ্য ও খাদক থাকায় জীববৈচিত্র্য এবং প্রজাতির বৈচিত্র্য বেশি হয়। তারপরে বৈশিষ্ট্য দেখো, যে খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত থাকে বলে একটি খাদ্য শৃঙ্খলের বিপর্যয় দেখা দিলেও বিকল্প পথে খাদ্য ও শক্তি সরবরাহ অক্ষুণ্ণ থাকে, ফলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় কোনো সমস্যা সৃষ্টি হয় না। তো এই যে ব্যাপারটা, লাস্টের যে বৈশিষ্ট্যটা আছে, এটা বোঝার জন্যে আমরা আগের ওই যে ছবিটি আমাদের রয়েছে সেটাতে একটু যাই। দেখো, দেখো এইখানেতে এই যে বাজ পাখি আছে, এই বাজ পাখির ক্ষেত্রে ধরো কোনো কারণেতে ধরো এই যে বাজ পাখি কি করছে, বাজ পাখি ব্যাঙকে খেতে পারে, বাজ পাখি খরগোশকেও খেতে পারে, বাজ পাখি কাঠবিড়ালিকে খেতে পারে, আবার সাপকেও খেতে পারে, অর্থাৎ আবার গিরগিটিকেও খেতে পারে। অর্থাৎ এতগুলো উৎস আছে যেখান থেকে বাজ পাখি তার বেঁচে থাকার জন্যে মানে খাবারের পেতে পারে। এবার যদি ধরো যে এই যে খরগোশটা আছে, এই খরগোশটা যদি না থাকে, ঠিক আছে? তাহলে এই খরগোশটা নেই। তাহলেও কিন্তু বাজ পাখি বা এই খরগোশের উপরেতে নির্ভর থাকা অন্য প্রাণী যারা আছে তারা কিন্তু বেঁচে থাকবে। কারণ বাজ পাখি যদি খরগোশ নাও পায়, তাহলে এই ব্যাঙ খাচ্ছে যেহেতু সে, সেই ব্যাঙ থেকেও খাদ্য পেতে পারে, সাপ থেকেও পেতে পারে, কাঠবিড়ালি থেকেও পেতে পারে। ঠিক তেমনই যদি খরগোশ না থাকে, তাহলে এই যে সাপ আছে, এই সাপ কিন্তু তাহলে কাঠবিড়ালি খেয়েও বেঁচে থাকতে পারবে, আবার ইঁদুর যে আছে দেখো, এই ইঁদুর খেয়েও বেঁচে থাকতে পারবে। অর্থাৎ এটাই বলা হয়েছে লাস্টের যে বৈশিষ্ট্যটাতে, যে যেহেতু একসঙ্গে অনেক কটা খাদ্য শৃঙ্খল যেহেতু রয়েছে, সেই কারণেতে যে কোনো একটা কোনো প্রাণী যদি এখানে নাও থাকে, তাহলে অন্য কোনো মাধ্যমেতে পরের যে খাদক প্রাণী রয়েছে তারা কিন্তু বেঁচে থাকবে। তবে হ্যাঁ, এখানেতে দেখো তোমরা সবাই একটা জিনিস লক্ষ্য করো, যে যেভাবেই হোক না কেন, মানে যখন মানে সর্বনিম্ন স্তরের দিকে যদি আমরা আসি, তাহলে দেখো সবাই কিন্তু এই উৎপাদকের উপরেতে নির্ভরশীল। কারণ এই উৎপাদকই একমাত্র মানে যেহেতু স্বভোজী এরা নিজেদের দেহে খাদ্য এবং শক্তি যেহেতু উৎপাদন করতে পারে, সেই শক্তিটাই বিভিন্নভাবে হচ্ছে সর্বনিম্ন খাদক স্তর থেকে সর্বোচ্চ খাদক স্তর পর্যন্ত পৌঁছাচ্ছে। অর্থাৎ যদি উৎপাদকদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে বা উৎপাদক স্তরটা যদি না থাকে, তাহলে কিন্তু কেউই এখানেতে বেঁচে থাকতে পারবে না, সবাই কিন্তু মরে যাবে। কারণ শক্তির যে এই যে স্বভোজীদের থেকেই কিন্তু শক্তিটা খাদক প্রাণীদের শরীরে কিন্তু যাচ্ছে, এটা তোমরা মনে রাখবে। এটা খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রেও হবে একই রকমভাবে। উৎপাদকের যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সবাই মরে যাবে। এটা খাদ্য জালের ক্ষেত্রেও একই। খাদ্য জালেতে একসঙ্গে অনেক কটা খাদ্য শৃঙ্খল কাজ করে ঠিকই, কিন্তু প্রত্যেকে এই উৎপাদকের উপরেতেই নির্ভরশীল। এখানে তোমরা ছবিটাকে ভালো করে দেখলে দেখতে পাবে যে এখানেতে সব প্রাণীরাই কিন্তু এই উৎপাদকের উপরেই নির্ভরশীল হয়ে আছে। উৎপাদক থেকেই শক্তিটা কিন্তু বিভিন্ন খাদক প্রাণীর মাধ্যমেতে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাচ্ছে। এবারেতে দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এই খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য আছে। আমরা অনেক সময় খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালকে গুলিয়ে ফেলি, কিন্তু এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। একটা নয়, অনেকগুলো পার্থক্য আছে। সেই পার্থক্যগুলোকে এবার একটু আমরা জেনে নেব। তো দেখো, প্রথমেতে যে সংজ্ঞা মানে ধারণার দিক থেকে যে পার্থক্যটা আছে, দেখো যে খাদ্য শৃঙ্খলাতে কি হয় না, এই সর্বনিম্ন পুষ্টির স্তর থেকে সর্বোচ্চ পুষ্টির স্তর পর্যন্ত খাদ্য ও শক্তির ধারাবাহিক স্থানান্তরণ বা প্রবাহ হচ্ছে এই খাদ্য শৃঙ্খল।
আর খাদ্য জালেতে দেখো যে একটিমাত্র খাদ্য শৃঙ্খলের পরিবর্তে খাদ্য ও শক্তি একাধিক আন্তঃসম্পর্ক যুক্ত খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে বলা হয় খাদ্য জাল। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল কিন্তু একটাই হয়, কিন্তু খাদ্য জালের ক্ষেত্রে আমরা একাধিক খাদ্য শৃঙ্খলকে দেখি এবং তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তার পরের যে পার্থক্যটা আছে, যে এই খাদ্য ও শক্তির প্রবাহ পথের উপর ভিত্তি করে, যে দেখো খাদ্য শৃঙ্খলেতে খাদ্য ও শক্তি একটিমাত্র সরল পথে প্রবাহিত হয়, মানে একমুখী প্রবাহ দেখা যায়। যেহেতু একটাই খাদ্য শৃঙ্খল সেহেতু একটাই পথে খাদ্য এবং শক্তি প্রবাহিত হয়ে থাকে। কিন্তু খাদ্য জালেতে দেখো একাধিক পথ থাকে এবং এটা জটিল হয়। তার কারণটা হচ্ছে খাদ্য জালেতে একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্যে খাদ্য ও শক্তি একাধিক পথ দিয়ে প্রবাহিত হতে পারে, আর যেটা এই খাদ্য জালকে জটিল করেছে। তারপর দেখো এই খাদ্য শৃঙ্খলেতে যে খাদ্য ও শক্তি একটিমাত্র খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবাহিত হয়, কারণ খাদ্য শৃঙ্খল তো একটাই হয়ে থাকে, সেই জন্যে মানে একটি খাদ্য শৃঙ্খলের মাধ্যমেই প্রবাহিত হয়। কিন্তু খাদ্য জালেতে যেহেতু একাধিক খাদ্য শৃঙ্খল থাকে, সেই জন্য এই খাদ্য এবং শক্তি একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। আর এই খাদ্য শৃঙ্খলেতে দেখো এবারেতে পরের যে পার্থক্যটা রয়েছে, যে বিভিন্ন খাদক স্তরেতে, মানে বিভিন্ন খাদ্য স্তরে খাদকের সংখ্যা কম খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে, কিন্তু খাদ্য জালের ক্ষেত্রে বিভিন্ন মানে খাদ্য স্তরে একাধিক খাদ্য এবং খাদক থাকে। মানে এখানেতে খাদ্য এবং খাদক প্রাণীর সংখ্যা বেশি থাকে খাদ্য শৃঙ্খলের থেকে। তারপরে প্রজাতি এবং জীবের যে সংখ্যা সেটার উপরেতে দেখো যেটা রয়েছে পার্থক্য, সেটা হচ্ছে যে খাদ্য শৃঙ্খলেতে প্রজাতি কম এবং প্রতিটি প্রজাতির জীবের সংখ্যাও কম, কিন্তু খাদ্য জালেতে অনেকগুলি প্রজাতি এবং জীব থাকে এবং প্রত্যেকটা জীবের প্রজাতির সংখ্যাও অনেক বেশি। তার কারণ এখানেতে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে সেই কারণেতে। আর স্থায়িত্বের দিক থেকে দেখো যেটা বলছে যে খাদ্য স্তরে যে কোনো অংশে শক্তি ও পুষ্টি পদার্থের সরবরাহে বাধা সৃষ্টি হলে তার প্রভাবে খাদ্য শৃঙ্খল সহ সমগ্র বাস্তুতন্ত্রের স্থায়িত্বের সংকট দেখা দেয়। মানে একটা খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে সেক্ষেত্রে খাদ্য জালের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না, যে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত থাকে বলে একটি খাদ্য শৃঙ্খল যদি বিপর্যয় হয়েও পড়ে, তাহলে বিকল্প পথে খাদ্য এবং শক্তির সরবরাহ অক্ষুণ্ণ থাকে, তার ফলে বাস্তুতন্ত্রের স্থায়িত্বে কোনো সমস্যার সৃষ্টি হয় না। আর বাস্তবেতে কিন্তু এই যে বাস্তুতন্ত্রগুলো আছে আমাদের পৃথিবীতে, এই বাস্তুতন্ত্রগুলোর মধ্যে খাদ্য জালই কিন্তু কাজ করে। মানে খাদ্য শৃঙ্খলগুলো কিন্তু আলাদা আলাদা, মানে একটা বাস্তুতন্ত্র তো আর নিশ্চয়ই একটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তো আর খাদ্য আর শক্তি প্রবাহ হয় না, সেক্ষেত্রে খাদ্য জালের মাধ্যমে তো হয়ে থাকে। এবং খাদ্য জালেতে একাধিক যেহেতু মানে খাদ্য শৃঙ্খল থাকে, সেটার কারণেতেই যদি একটা বা দুটো খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয়ে পড়েও, তাহলে সেটাকে মানে মেক আপ দেওয়ার জন্য আরও যে অন্যান্য খাদ্য শৃঙ্খল যেগুলো থাকে সেগুলো দিয়ে করে দেওয়া যায়, যে কারণেতে বাস্তুতন্ত্রের স্থায়িত্বের ওপরেতে বিশেষ কোনো সমস্যার সৃষ্টি হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে যে পার্থক্যগুলো সেটা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।